বাজারে নানা মানুষের সমাগম, দোকানদারের চিৎকার চেঁচামেচির আওয়াজ, ক্রেতাদের দরদামের ভিড়ে আওয়াজটা আরো দ্বিগুণ বেড়ে যায়। বাজার থেকে আসা মাছের আষ্টে গন্ধ কেমন গা ঘুরিয়ে উঠেছে জেবার। স্কুটি দাঁড় করিয়ে কখন থেকে আবির্ভাবের আসার অপেক্ষা করছে, অথচ আবির্ভাবের পাত্তা নেই। বোরখার পকেট থেকে ফোনটা বের করে আবির্ভাব কল করতে যাবে, তখনই চোখে পড়লো আবির্ভাবের গাড়িটি। আবির্ভাব গাড়ি থামিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। জেবা হাত উঁচে আবির্ভাবকে ডাকলো। মিস্টার চৌধুরী, আমি এখানে, এদিকটাই আসুন। আবির্ভাব তবদা খেল। জেবা বোরকা নিকাবে নিজেকে একদম ঢেকে রেখেছে। নিজে থেকে না ডাকলে হয়তো সারাদিনও খুঁজে পেত না আবির্ভাব। জেবার কাছে গিয়ে এসে বলল, চলুন, বেশি দেরি হয়ে গেল। জেবা স্কুটির উপর থেকে হেলমেট তুলে আবির্ভাবের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে পিছনে বসে পড়ুন। হোয়াট? আমি স্কুটিতে বসবো মানে? কেন, স্কুটিতে বসলে কি আপনার জাত যাবে? কথা না বলে ফার্স্ট বসুন। পারবো না। আপনি যেতে চান না, তাই তো? যেতে চাই না কখন বললাম? তবে স্কুটিতে উঠতে পারবো না। গাড়িতে চলুন। আপনি এত বড় ব্যবসা কিভাবে সামলান আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না। গল্লির ভেতরে আপনার গুয়েটটা মারা গাড়ি ঢুকবে? আপনি যাবেন কি যাবেন না বলুন, আমার এমনিতে বহুত সময় নষ্ট হয়ে গিয়েছে। আবির্ভাব ভেবে দেখলো আসলে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তবে মেয়েদের স্কুটির পিছনে বসাটা তার সম্মানে লেগেছে। কি হলো, চলে যাব কি আমি? আবির্ভাব ব্যস্ত কণ্ঠে বলল, না না, উঠছি। হেলমেট পরে জেবার থেকে একটু দূরত্ব রেখে কিছুটা দূরে বসলো। জেবার স্বস্তি নিঃশ্বাস ফেলে স্কুটি স্টার্ট দিলাম। শুনুন, আপনি স্কুটি ঠিকঠাক চালাতে পারেন তো? আপনার কি মনে হয়? না, কেমন টলছে, সাবধানে চালাবেন। আপনি কথা না বলে চুপচাপ বসে থাকুন। যেবার স্কুটি ট্রাফিক সিগন্যালে আটকে গেছে। আবির্ভাব হেলমেট খুলে হাতে নিল। হেলমেট পরে থাকার অভ্যাস নেই তার, কেমন দম বন্ধ লাগছে। পানি হবে? যেবার স্কুটির সামনে থেকে পানির বোতল তুলে আবির্ভাবের হাতে দিল। দূর থেকে তাদের দেখছে দুটো চোখ। সারা সকাল সকাল বের হয়েছিল আবির্ভাবের অফিসের সামনে গিয়ে আবির্ভাবকে একবার চোখের দেখা দেখে আসবে, কিন্তু আবির্ভাব এমন অন্য নারীর স্কুটির পেছনে দেখে কেমন দম বন্ধ লাগছে তার। ভীষণ কান্না পাচ্ছে, ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে এসে মুখোমুখি হতে, কিন্তু ইচ্ছেটাকে প্রশ্রয় দিল না। চোখের কোনায় জমে থাকা পানি হাতের তালু দিয়ে মুছে তার ছেলের হাসি দিয়ে পড়ল, একদম কষ্ট পাবো না আমি। অমানুষের জন্য নিজেকে কেন কষ্ট দিব? দাদিমা ঠিকই বলেছে, ওনার সাথে আর যাই হোক সংসারটা সম্ভব নয়। বিবাহ বিচ্ছেদটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। করবো না আমি ওনার সংসার। বস্তির ঠিক শেষ প্রান্তে বেশ খানিক নির্জন জায়গায় একদল ছেলে মিলে তাস খেলছে। জেবা কিছুটা দূরে গিয়ে স্কুটির ফ্রন্ট মিররে কালো জ্যাকেট পরা ছেলেটাকে দেখে আচমকায় স্কুটি থামালো। কি হলো, থামালেন কেন? পিছনে সাবধানে তাকান, ওখানে যারা খেলছে তাদের মধ্যে কালো জ্যাকেট পরা ছেলেটা কাল রাতে মিহিরের সাথে ছিল। আর ইউ শিওর? আমি একদম শিওর ওই ছেলেটাই কাল মিহিরের সাথে ছিল। আবির্ভাব দ্রুত স্কুটি থেকে নেমে ছেলেগুলোর কাছাকাছি গিয়ে দাঁড়ালো। কালো জ্যাকেট পরা ছেলেটার কলার চেপে ধরে টেনে তুললাম। আকস্মিক এমন আচরণে ছেলেটা ভরকে গেল, তাতে দত চেপে বলল, কোন মাদা তুই? আমার গায়ে হাত দিলি কেন? কথা কম বলো, আমি যেটা জিজ্ঞেস করব সেটা ভালোই ভালোই বলবি, না হলে তোর থোবড়া একদম ছেঁচে দিব। কে রে তুই? আমার কলার স্যার বলছি। আবির্ভাব আচমকাই হুড়ির পকেট থেকে রিভলভার বের করে ছেলেটার মাথায় ঠেকাল। উপস্থিত বাকি ছেলেগুলো সেখানে দাঁড়িয়ে থাকার আর সাহস পেল না। প্রাণ বাঁচাতে ছুটে চলে গেল জেসার মতন। আবির্ভাব গর্জন করে বলল, মিহির কোথায় বলবি নাকি টিকা চেপে দিব? তোর যা ইচ্ছা কর, মটকা গরম আছে। তুই আমারে না মারলে আমি তোরে মাইরা দিব। যে হালারে খুঁজতাছস হেরে আমি খুঁজতাছি। খালি পাই হালার পরে কাইটটা কুচি কুচি কইরা বুড়ি এঙ্গায় ভাসিয়া দিব। আবির্ভাব জেবা দুজনেই ভরকে গেল ছেলেটার ব্যবহারে। মাথায় বন্দুক ঠেকানো, অথচ বিন্দু পরিমাণে ভয় নেই। বন্দুক নিচে নামালো, অধি মিষ্টি করে বলল, তোমার সাথে কি সমস্যা ওর? হালার পো আমারে ভাড়া কইরা নিয়ে গেছিল একটা পাগল ছাগল কিডন্যাপ করার জন্য। ওর কথা অনুযায়ী আমরা কিডন্যাপ করতে সাহায্য করলাম, অথচ মাঝ রাস্তায় মহিলাটা নাকি কামড়ে কুমড়ে পালাইছে। এই জন্য আমাদের ভাড়া টাকাটা দেয় নাই। হালা একটা পাগলিরে কন্ট্যাক্ট করতে পারে না আইসো কিডন্যাপ করতে। এক মিনিট, মহিলাটা মিহিরের সাথে নেই এখন? দেখতো ভালোই বুদ্ধিমান মনে হচ্ছিল, কিন্তু মাথায় তো গোবর ঠাস। কইলাম পালাইছে, তারপরও জিগাই মিহিরের সাথে আছে কিনা। আবির্ভাবের চোখ মুখ শক্ত হয়ে গেল। জেবা মুখ ঘুরিয়ে ছোট চিপে হাসছে। তোরা এখন যা কইছি সামনে থেকে একটা গরম কইরা দিছস এমনি।
খেলাটা জমে গেছিল। অহনি সবগুলারে হাঁটাইয়া বাজির টাকাগুলো জিতে নিতাম, সেটাও হলো না। হালা দিনটাই খারাপ যাচ্ছে, কই থেকে যে আসে এরা। মিহিরের সাথে কত টাকার ডিল ছিল তোমার? ছেলেটি এবার বেশ ছুটে গেল। গায়ে জ্বালা ধরানো কথা কবি না, তোরে বলে কি হবে? টাকাগুলো কি তুই দিবি নাকি? যদি বলি দিব। তাহলে দেখি, 50,000 টাকার ডিল ছিল, দে। 50,000 না, তোমার আমি 50 লাখ টাকা দিব, তবে আমার একটা শর্ত আছে। ছেলেটা এবার উচ্চস্বরে হেসে উঠল। আমার কি বোকা চোল লাগে তোর, নাকি আমার গায়ে বোকা চোল লেখা আছে? আইছস তো মাইয়া মানুষের হোন্ডার পিছনে, টাকার অভাবে একটা হোন্ডা কেনার ক্ষমতা হয় নাই, আর আমারে তুই 50 লাখ টাকা দিবি? যেবার হাসি যেন এবার থামছে না। ছেলেটার সাথে যেবাও যুক্ত হলো। আবির্ভাব থমকে দুজনকে থামিয়ে দিল, যাতে দর চেপে পড়ল। তোমাকে আগে টাকা দিলে বেইমানি করবে না তো? আব্বে, আমরা কাউরে কোনো কথা দিলে সেটা রাখতে জানি, বেইমানি আমাদের ধাঁচে নাই। আবির্ভাব ফোন বের করে শেখরকে একটা মেসেজ করে দিল। ফোনটা পকেটে রেখে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমি পুরো টাকাই দিব তোমাকে এখন, তবে মিহিরকে খুঁজে আমার হাতে তুলে দিতে হবে। পারবে তো? হো হো, পারবে? যেবা আবির্ভাবকে টেনে কিছুটা দূরে এনে পড়ল। আপনি সত্যি এই ছেলেটাকে বিশ্বাস করে এতগুলো টাকা ওকে দিবেন? যদি টাকা নেওয়ার পর কাজ না করে? আমার মানুষ চিনতে ভুল হয় না মিস হিমি, বিশ্বাস করে দেখিই না কি হয়। শেখর স্যারের মেসেজ পাওয়ার সাথে সাথে টাকা নিয়ে ছুটে এসেছে আবির্ভাবের পাঠানো লোকেশনে। টাকার ব্রিফকেস আবির্ভাব হাতে তুলে দিয়ে বলল, স্যার এখানে পুরো টাকাই আছে। আবির্ভাব টাকা চেক করে ছেলেটার দিকে ব্রিফকেস এগিয়ে দিল। ছেলেটার হাত কাঁপছে। ব্রিফকেস হাতে নিয়ে খুলে দেখে চোখ ছানাবড়া হয়ে গেল তার। কাজ হয়ে যাবে স্যার, নিশ্চিত থাকুন। 2 দিনের মধ্যে ওই হালারে ধরে আপনার পায়ের নিচে ফেলবো। 2 দিন না, সময় 24 ঘন্টা। ওকে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, 24 ঘন্টা পর জেগে দেখবেন হালার পো আপনার পায়ের তলায়। ওকে, কোনো রকম সাহায্য লাগলে আমারে জানাতে পারো, প্রয়োজনে আমাদের লোকও তোমাকে সাহায্য করবে। লাগবে না স্যার, আমার নিজের মতো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারোর সাহায্য লাগবে না। আহসান মঞ্জিল বসার ঘরের বর্তমান পরিস্থিতি এক অদৃশ্য শিকলে বাঁধা, যেখানে প্রতিটি দেয়াল ভারী নীরবতা, কোণে ভেসে আসা মৃদু কান্নার শব্দ, বাতাসে এক অদ্ভুত শূন্যতা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আরো গাঢ় হয়ে উঠেছে। ছবি দাঁড়িয়ে আছে, তার কাঁধ ঝুঁকে পড়েছে অসহায়ত্বের ভারে। শব্দ করতে না পারা আরতি যেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে। হাত জোড়া কাঁপছে, ঠোঁট বারবার নড়ছে কিছু বলার জন্য, কিন্তু গলা যেন বন্ধ হয়ে গেছে। ঘরের মাঝখানে বসে থাকা কঠোর মুখের মানুষটি এক পলক তাকে আবার মুখ ফিরিয়ে নেয়। ঘরের বাকি মানুষগুলোর দূরে দাঁড়িয়ে আছে মূর্তির মতন, সবার চোখে সংশয়। পুরো ঘরটিতে বিষাদের এক চোরা স্রোতে বয়ে যাচ্ছে, তবুও সেই স্রোত কোনো বাধা ভাঙতে পারছে না। অসহায় এই রুদ্রশ্বাস পরিস্থিতির মধ্য থেকে ছবিকে বের করে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই তার মাথায়, হাসছে না। গত 1 ঘন্টা যাবৎ বাবার সাথে কথা লড়াই লড়ছে, তবে সাদেক আহসান তার সিদ্ধান্তে অটুট। ছবিকে এই বাড়িতে থেকে বের হতে দিতে নারাজ। সকালের দিকে সাইমা ফোন দিয়ে খবর দিয়েছে হায়দার মিয়া গ্রামে ফেরার কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা তেমন জটিল না হওয়ায় গ্রামের ডাক্তার থেকে ওষুধ এনে খেয়েছে, তবে রাতে ঘুমের মধ্যে অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সাইমা জানিয়েছে হায়দার মিয়া ছবিকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। আজই যেন রওনা হয় ছবি তখন থেকে কেঁদেই কেটে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। ছবিকে নিয়ে তাড়াহুড়ো করে বের হতে গেলে সাদেক আহসান আটকে দেয়। ছবি এই মুহূর্তে পাবনা যাওয়াটা তার মোটেই ভালো লাগে না। যেই প্রস্তাবের দেয় হায়দার মিয়া উন্নত চিকিৎসার জন্য টাকা আনতে, ছবির এই মুহূর্তে পাবনা যাওয়াটা তার মোটেই ভালো লাগে না। সেই প্রস্তাবের দেয় হায়দার মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনতে। ঢাকা আনলেই ছবির সাথে দেখা হয়ে যাবে, ওখানে যাওয়ার দরকার নেই। এবার নড়িচড়ে উঠলো। সাদেক আহসানের হাত চেপে ধরে মৃদু কণ্ঠে বলল, বাবা প্লিজ আমাদের আটকেও না, আঙ্কেলের অবস্থা ভালো না, আল্লাহ না করুক আঙ্কেলের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, অপরাধী হয়ে থাকবো নিজের কাছে। বাবা দেখো ছবি কাঁদছে, ও খুব কষ্ট পাচ্ছে, বাবা প্লিজ আমাদের যেতে দাও। সাদেক আহসান দৃষ্টিতে কঠোরতা, প্রচন্ড ক্রোধ নিয়ে কিছু বলতেছে, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে নিল। ফের তপ্ত নিঃশ্বাসে বলল, আমি তোমাদের ভালোর জন্যই ওখানে যেতে দিতে চাচ্ছি না, আশা করছি এটা নিয়ে আর কোনো রকম কথা বলবে না। ছবির মনে জমা কিঞ্চিত আশা আলোটাও যেন এইভাবে নিভে গেল।
জোরে জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিল। চোখের কোটরে জমা পানিটুকু সবটুকু গড়িয়ে পড়লো নিঃশ্রে। বুক ফেটে যাচ্ছে, তবে শব্দ করে কাঁদতে পারছে না। ছবি অসহায়ত্ব কান্না গিলে নেওয়ার চেষ্টায় অনেক চোখ এড়ালো না। নিজেকে খুব বেশি হেল্পলেস লাগছে। বাড়ির সদর দরজায় তালা লাগানো, চাবি সাদিক আহসানের হাতে, চাইলেও ছবিকে নিয়ে বের হওয়া সম্ভব নয়। অসহায়ত্ব দৃষ্টিতে তাকালো সাহানারার দিকে। সাহানারার মুখে আঁচল চেপে কাঁদছে। সাদিক আহসানের মুখের উপর কথা বলার সাহস তার নেই। ছেলের অসহায় চাহনি তার মনে তীব্র জেদ এনে দিল। চোখের পানি মুছে এগিয়ে গেল সাদিক আহসানের কাছে, প্রচন্ড ক্রোধ নিয়ে বলল, চাবিটা দাও। সাদিক আহসান চোখ উল্টে তাকালো সাহানারার দিকে, পেছনে দুই হাত ঠেকিয়ে আঙুলে আঙুল ঘুষে বলল, কি বললে তুমি? চাবিটা দাও, ওদের দেরি হয়ে যাচ্ছে। যেতে দিব না ওদের। কি করবে তুমি? আজ ওরা যেতে না পারলে আমি কি করব সেটা তুমি ভাবতেও পারছো না। তোমার মুখোশটা আজই টেনে ছিঁড়ে ফেলবো সবার সামনে। শাহানারা, ধমকিও না, আমি তোমার ধমকে আর ভয় পাই না। সাদিক আহসান কানে যেন ভুল শুনছে। 33 বছরের সংসার জীবনে সাহানারা চোখ তুলে কথা বলে সাহস পায় না, আজ এভাবে সবার সামনে তাকে থ্রেট দিচ্ছে। সারা এত সময় চুপচাপ থাকলো, এখন আর চুপ থাকতে পারলো না। সাদিক আহসানের কাছে গিয়ে বলল, বাবা কেন এমন জিদ করছো? মেয়েটার বাবা অসুস্থ, তুমি ওকে যেতে না দিলে আটকাচ্ছ কেন? আর কেনই বা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছো? সাদিক আহসান ক্রোধ সংবরণ করলো, হাতে চাবি সাহানারার হাতে গুজে দিয়ে বলল, বেশ পাঠাও তোমার ছেলে বৌমাকে, তবে ওদের কোনো রকম বিপদ হলে সে দায় আমি নিব না, এটা মাথায় রেখো। সাদেক আহসান ছুটলো এবার নিজ কক্ষে। এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে নেই তার। অয়ন ছবিকে মেঝে থেকে টেনে তুলে বসালো, চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, যাও দ্রুত ফ্রেশ হয়ে এসো, আমরা এখনই বের হব। দুপুরের দিকে আবির্ভাবের কালো গাড়িটা ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছুটছে। গাড়ির ভেতরে অয়ন, ছবি, আবির্ভাব, সারা এবং জেবা। বস্তি থেকে বের হতে অয়ন ফোন করে সবটা খুলে বলে। আবির্ভাব জানায় সেও যাবে সাথে। মিহির জেল থেকে বের হয়েছে। এই অবস্থায় ছবিকে ওখানে পাঠিয়ে ঢাকায় শান্তিতে থাকতে পারবে না, তার চেয়ে সাথে যাওয়াই ভালো হবে। জেবা আসতে ও চায় সাথে, আবির্ভাব আর না করে না। গাড়ি ছুটছে আপন মনে। গাড়ির ভেতর ফুপিয়ে কেঁদে চলেছে ছবি। অয়ন সর্বোচ্চ চেষ্টা করছে ছবিকে সামলানোর। কখনো ভালোবেসে বুকে আগলে নিচে, কখনো পানি খাইয়ে দিচ্ছে। ভাঙা রাস্তায় পেট ঝাঁকি লেগে গাড়ির ভেতরে বমি করে দেয় ছবি। অয়ন নিজ হাতে বমি পরিষ্কার করে নেয়। ছবির প্রতি এই যত্ন দেখে আবির্ভাব স্বস্তি নিঃশ্বাস নেয়। বোনকে আল্লাহযোগ্য ছেলের হাতে তুলে দিয়েছে। ড্রাইভারের পাশের সিটে বসে ফ্রন্ট মিররে ছবির প্রতি অয়নের এত যত্ন দেখে দীর্ঘশ্বাস ফেলে জেবা। রিলেশনে 7 বছরে অয়নের থেকে এভাবে যত্নই পেয়েছে স্বামী হিসেবে। অয়ন যে অসাধারণ হবে সেটা আগেই জানতো সে। তবে নিজের জায়গায় অন্য মেয়েকে দেখলে সবার মাঝেই হয়তো খারাপ লাগবে, ঠিক সেভাবে কিঞ্চিত খারাপ লাগা কাজ করলো জেবা। চোখ ঘুরিয়ে নিল মিরর থেকে। জানলার কাজ নামিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে নিজেকে ব্যস্ত রাখলো। আবির্ভাব আর চোখে তাকালো সারার দিকে। সারা গাড়িতে ওঠার পর থেকে টু শব্দ করে নাই। আবির্ভাব নিজে থেকে কথা বলতে গেলে সারা কোনোরকম পাত্তা দেয় না। আবির্ভাব ধীরে ধীরে সারার একদম কোল ঘেঁষে বসল। ডান হাত দিয়ে সারার কোমর ধরে পেঁচিয়ে নিজের দিকে আরেকটু টেনে আনল। সারা চোখ অনলের ন্যায় বিড়বিড় করে তাতে তৎ চেপে বলল, একদম অসভ্যতামি করবে না গাড়ির মধ্যে, আমি কিন্তু সিন ক্রিয়েট করব। আবির্ভাব ঘাড় কাজ করে ফিসফিস করে বলল, কি বলবে তোমার বর তোমার কোমর জড়িয়ে ধরছে? ওকে করো সিন ক্রিয়েট। সারার শরীর যেন জ্বালা করে উঠল। উসখুস করছে আবির্ভাবের থেকে নিজেকে ছাড়ানোর। সারার চেষ্টাকে তোয়াক্কা না করে আবির্ভাব আরো শক্ত করে চেপে ধরল। ফিসফিসিয়ে বলা, বউ তুমি গাড়িতে উঠলে বমি করো না? বউ নিয়ে লং জার্নিতে যাচ্ছি, কিন্তু ফিলিংস আসছে না। তুমি বমি করবে, আমি একটু যত্ন নিব তোমার, তবেই না হাজব্যান্ড ম্যাটেরিয়াল মনে হবে নিজেকে। সারার মুখে কিছু বলল না। কিছু সময় চোখ পাকিয়ে থেকে জানালার বাইরে চোখ রাখলো। সময়টা রাত 12টা বেজে 25 মিনিট। গ্রামের মেঠো রাস্তায় মাঠের মাঝ বরাবর গাড়িটা আটকে আছে। রাস্তা বেশ খানিক খনন করা হয়েছে। নতুন করে পাকা রাস্তা করা হবে, এর থেকে বেশি দূর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। গাড়ি থেকে সবাই নিচে নেমে দাঁড়ালো। শহরের তুলনায় গ্রামের শীতটা বেশ জাঁকিয়ে লাগে। মাঠে থেকে আসা হিম শীতল বাতাস গায়ে কাঁপুনি তুলে দিয়েছে। অয়ন ব্যাগ থেকে দুটো চাদর বের করে একটা ছবির গায়ে ভালোভাবে পেঁচিয়ে দিল, আরেকটা এগিয়ে দিল জেবার দিকে।
জেবা এক্সট্রা কোনো পোশাক আনে নাই। সকালের বোরকাটাই পরা এখনো। গ্রামের কোথাও কোনো আলোর ছিটে ফোটা নেই, কুয়াশায় ঘেরা চারিপাশ, সাথে বাতাসের সাথে আসা শিশির ভিজিয়ে দিচ্ছে সবাইকে। প্রায় 1 কিলো হাঁটার পর সারার পা উঠছে না। হেঁটে অভ্যস্ত নয় সারা, জীবনে প্রথম হয়তো এতটা পথ হাঁটল। পা দুটো ব্যথা টনটন করছে। আবির্ভাব বিষয়টা লক্ষ্য করলো, জেবার হাতে ফোন এগিয়ে দিয়ে বলল। আবির্ভাব জেবার হাতে ফোন দিয়ে সারাকে কোলে তুলে নিল। মিস হিমি, আপনি ফোনটা বাকি রাস্তা নিয়ে যেতে পারবেন না? পারবো। সারা ভরকালো, নামানোর জন্য তাড়া দিল। উত্তেজিত কণ্ঠে বলল, কি করছেনটা কি? অন্ধকারের মধ্যে হিরো সাজতে গিয়ে ফেলে দিয়ে আমার কোমর ভাঙবেন না দয়া করে। নামান বলছি। হুম, নামাবো না। তুমি না বড্ড ছটফটে, একটু শান্ত থাকতে পারো না? আমি একজন হাজব্যান্ড ম্যাটেরিয়াল মানুষ, তুমি সেটা প্রমাণ করার সুযোগই দিচ্ছ না। আমাকে কোলে তুলতে হবে না, আপনি আপনার হিমিকে কোলে করে নিয়ে যান। হিমি আবার আমার হলো কি করে? আর ওকে কোলে করতে যাব কেন? সকালে তো বেশ গায়ে গা লাগিয়ে স্কুটির পেছনে বসে ঘুরছিলেন, এখন কোলে নিতে সমস্যা কোথায়? আবির্ভাব চোখ মুখে দুষ্ট হাসে, ছোট কামড়ে বলল, তুমি কি জেলাস বউ? বইয়ে গেছে জেলাস হতে। আমাকে নামান বলছি। চুপচাপ থাকো। এমন চেঁচামেচি করলে সরিষার ক্ষেতের মধ্যে থেকে পেট নিয়ে এসে সঙ্গী ভেবে নিয়ে যাবে তোমাকে সাথে করে। সারা মুহূর্তের মধ্যেই থেমে গেল। তার মাথায় ছিল না সে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। গ্রামে ভূতের উপদ্রব বেশি, সে এটা বহুবার দাদিমার মুখে শুনেছে। এখন অন্ধকারের মধ্যে হেঁটে যাওয়ার কোনো ভাবেই সম্ভব নয়, তার চেয়ে চুপচাপ থাকে শ্রেয়। প্রায় 40 মিনিট হাঁটার পরও ওরা এসে থামলো ছায়ানির ভেলার সামনে। বাড়ির প্রাচীরে জ্বলছে নানা রঙের লাইটের। গেটের পাশে বাগান বিলাস গাছটা কিছুটা হেলে আছে, জোরে হেলে পড়েছে। গেটের ভেতর থেকে আটকানো। ছবি এগিয়ে আসলো গেটের পাশে। ভেতর থেকে বন্ধ থাকলেও বাইরে থেকে খোলার উপায় জানা আছে তার। এদিক ওদিক তাকে সরু বাঁশের কঞ্চি তুলে গেটের ফাঁক দিয়ে জোর করে চাপ দিতে গেট খুলে গেল। ছবি সবার দিকে তাকিয়ে বলল, এসো ভিতরে সবাই। ছবির পিছু পিছু সবাই ভেতরে প্রবেশ করেছে। সদর দরজা খোলা, লাইট জ্বলছে সব রুমে। ভেতর থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। ছবি চমকালো, অয়নের দিকে তাকালো সিক্ত নয়নে। এত রাতে বাসে খাচ্ছে কে? মনের মধ্যে ভয় কাজ করছে। বিড়বিড় করে বলল, বাবার কিছু হলো না তো? চাদর নিচে ফেলে এক ছুটে চললো হায়দার মিয়ার রুমের দিকে। পিছু পিছু আসছে সবাই। রুমে প্রবেশ করে চমকালো, থ হয়ে দাঁড়ালো সেখানটায়। একই দেখছে সে, বুক কাঁপছে দুরু দুরু, হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। হায়দার মিয়া আলমারিতে কিছু একটা তুলে রাখছে। জমিলা বেগম চেয়ারে বসে আছে, কেমন আতঙ্কিত দেখাচ্ছে তাকে, মুখখানা যেমন ভয়ে সিক্ত। জামিলা বেগমের সবার উপর চোখ পড়তে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। কিছু বলতে যাবে তার আগে ছবি দড়িকে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো। আকস্মিক এমন ঘটনায় হায়দার মিয়া হতভম্ব হয়ে পড়ল। আশ্চর্য নয়নি তাকালো সবার দিকে। বাক শক্তি হারিয়েছে, কি বলবে, বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ছবি এভাবে কাছে কেন? আর এত রাতে ওরা ঢাকা থেকে এখানেই বা এসেছে কেন? সেটা যেনই ঠাউর করতে পারছে না। ছবি কান্না থামছে না। হায়দার মিয়া থামানোর চেষ্টা করছে না, অয়ন থামানোর চেষ্টা করলে হায়দার মিয়া অয়নকে আটকে দেয়। ছবি কিছু সময় পর হায়দার মিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে আওড়ালো, তুমি সুস্থ আছো বাবা? এখন শরীর ভালো আছে তোমার? হায়দার মিয়া ছবির এমন উতলা হওয়ার কারণটা ধরতে পারল না। ধীর কণ্ঠে বলল, তুই শান্ত হ মা, আমি একদম ঠিক আছি। এমন করিস কেন? আবির্ভাবের বিস্ময়ে চোখ মুখে প্রশ্ন ছুড়ল কড়া কণ্ঠে, আপনি সুস্থ, তাহলে আমাদের খবর পাঠানো হলো কেন? আপনি অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে আপনাকে। হায়দার মিয়া আপসু গুটিয়ে নিল, শঙ্কিত গলায় বলা, কি বলছো? আমার তো কিছুই হয় নাই। তোমাদের এমন বিভ্রান্তকর খবর দিল কে? দরজার ওপাশে পর্দার আড়াল থেকে মাথা বের করে ভয়ার্থ কণ্ঠে মৃদু স্বরে বলল, আমি বলেছিলাম বাবা। হায়দার মিয়ার মুখের বদন পাল্টে গেল, চোখ মুখ শক্ত করে বলল, তুমি বলেছো সব? ওদের এই ধরনের সংবাদ কেন দিয়েছো? আসলে আমি ওখানে বেশ কয়দিন ছিলাম। বাসায় আসার পর থেকে ওদের খুব মিস করছিলাম। খুব দেখতে ইচ্ছে করে ছবিকে। আমি যেতে চাইলে তো যেতে দিতে না, আর এমনি আসতে বললেও তো ওরা আসতো না, তাই অমন কথা বলেছি। ছি, তাই বলে এমন কথা বলবে? দেখছো না মেয়েটা কেমন কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে? আমার ভুল হয়ে গিয়েছে বাবা।
সাইমা রুমে ঢুকে ছবির হাত চেপে ধরল, মৃদু কঞ্চে বলল, আমাকে মাফ করে দিস রে ছবি। সব সময় তোকে এই হিংসা করেছি, কত খারাপ খারাপ কথা শুনিয়েছি, কিন্তু তোর থেকে দূরে থাকার পর বুঝেছি তুই আসলে আমাদের কতটা আপন। আমাকে ক্ষমা করে দিস। অঝরে কেঁদে ফেললো এবার সাইমা। ছবি সাইমা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমি তোমার উপর একদম রেগে নেই আপু, তুমি প্লিজ কেঁদো না। তোমার যখন মন চায় তুমি আমার কাছে চলে যাবে। তুই ওকে প্রশ্রয় দিস না একদম। ও আজ যেটা করেছে খুব খারাপ কাজ করেছে। এভাবে রাত দুপুরে ছেলে মেয়েগুলোর আসতে কতই না কষ্ট হলো। আমার সব কষ্ট কেটে গেছে বাবা, তুমি সুস্থ আছো এটাই অনেক। অয়নের ভীষণ রাগ হচ্ছে। বাবার সাথে যুদ্ধ করলো এখানে আসার জন্য, আর এই মেয়ে কিনা সবটা মিথ্যে কথা বলেছে। হায়দার মিয়া অয়নের কাছে এগিয়ে এসে বলল, তোমরা এসেছো যখন খুব ভালো করেছো। গ্রামের শীতের সময় পিঠেপুলির উৎসব হয়, কয়টা দিন থেকে যাও বাবা। অয়ন আমতা আমতা করছে, এখানে থাকার মোটেও ইচ্ছে নেই তার। তার একমাত্র কারণ হলো সাইমা। এই মেয়েটাকে দেখলে সারা শরীর রাগে শরীর জ্বলে যায় তার। মৃদু হেসে বলল, ছবির সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, এখন কলেজ মিস করলে পরে পিছিয়ে যাবে। আমরা সকলে চলে যাব ওর কলেজ ছুটি হলে, তখন না হয় আবার এসে কয়টা দিন থেকে যাব। ছবি করুণ দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। তার ভীষণ ইচ্ছে হচ্ছে কয়েকটা দিন থেকে যেতে। কতদিন পর গ্রামে এসেছে, এভাবে চলে গেলে ভীষণ খারাপ লাগবে। অনুরোধ স্বরে বলল, প্লিজ 2 দিন থেকে যাই। অয়ন ছবির চাহনি বুঝতে পারলো। আবির্ভাবের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, ভাইয়ার তো অফিস আছে। ছবি আবির্ভাবের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া 2 দিনেরই তো ব্যাপার, তুমি থাকতে পারবে না? আবির্ভাব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরের সুরে বলল, খুব ইচ্ছে করছে তোর থাকতে। তাহলে আর কি, আমার বোনের থাকতে ইচ্ছে করছে যখন, তখন 2 দিন থেকে গেলাম না হয়। উপস্থিত সবার মুখে হাসি ফুটলো, শুধু জমিলা বেগম হাসপাস করছে। সবার কাছাকাছি এগিয়ে এসে ছবির হাত ধরে বলল, একটু এদিকটা আয় তো, কথা আছে তোর সাথে। জমিলা বেগম ছবির হাত ধরে টেনে নিয়ে মৃদু স্বরে বলল, তোর বাবাকে দেখতে এসেছিস, দেখা হয়ে গেছে, দয়া করে এখন চলে যা, থাকিস না এখানে। কি বলছো ওকে চলে যেতে বলেছো কেন? বিয়ের পর জামাই মেয়ে প্রথমে বাড়িতে আসলো, আদর আপ্যায়ন না করে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? জমিলা বেগম হাসার চেষ্টা করছে, ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা তুতলিয়ে বলল, আসলে ওর পড়াশোনার ক্ষতি হবে সেটা ভেবেই বললাম। হায়দার মিয়া কড়া কণ্ঠে বলল, তুমি আবার ওর পড়াশোনা নিয়ে ভাবা শুরু করলে কবে থেকে? যাই হোক, তোমাকে এসব ভাবতে হবে না। ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। ফের সাইমাকে ডেকে বলল, তুই যা, ওদের জন্য বিছানা ঠিক করে দে। আমি সব ঠিক করে রেখেছি বাবা, খাবারের ব্যবস্থাও করা আছে, একটু গরম করে দিলেই হবে। হায়দার মিয়া এবার ভ্রু গুটিয়ে নিল। মেয়ের এমন পরিবর্তনের কারণ তার মাথায় ঢুকছে না। যাকে দিয়ে এক গ্লাস পানি খাওয়া পাওয়া যায় না, সে কিনা নিজ থেকে এত কাজ করছে। সবটা পরিবর্তন নাকি কোনো নাটক করছে? এই 2 ভাই বোনকে তো কোনোভাবে বিশ্বাস করা যায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি খাবার গরম করে টেবিলে রাখো, আমি ওদের রুম দেখিয়ে দিয়ে আসি। ফ্রেশ হয়ে আসুক ওরা। ঠিক আছে বাবা। হায়দার মিয়া এগিয়ে গেল সবার কাছে, মৃদু স্বরে বলল, তোমরা এসো, আমার সাথে ফ্রেশ হয়ে নিবে। হায়দার মিয়ার সাথে গিয়ে সবাই ফ্রেশ হয়ে আসলো। এত রাতে খাবার খাওয়ার মোটে ইচ্ছে ছিল না কারো, কিন্তু হায়দার মিয়া নাছর বান্দা, কিছুতেই না খাইয়ে ঘুমোতে দিবে না। রাতের খাবার না খেয়ে ঘুমানো উচিত নয়। একটু রাত হয়েছে বটে, তবে রান্না যখন রেডি আছে খাবার খেতে সমস্যা কোথায়? এক প্রকার বাধ্য হয়ে কোনো রকম ডিনার করে নিল সবাই। সারাদিন জার্নি করে ক্লান্ত শরীর, ঘুমানোটা বেশ জরুরি। হায়দার মিয়া দেখানো রুমের দিকে ছুটলো সবাই। শুধু বেঁকে বসেছিল সারা, সে কিছুতেই আবির্ভাবের সাথে রুম শেয়ার করবে না। অয়ন ছবি অনেক বুঝিয়ে শুনে রাজি করে রুমে পাঠিয়েছে। রুমের বেড তুলনামূলক ছোট, মাঝখানে প্রাচীর দেওয়ার জন্য না আছে জায়গা আর না আছে বালিশ। বাধ্য হয়ে আবির্ভাবের গা ঘেঁষে শুয়ে পড়তে হয়েছে সারাকে। আবির্ভাব ফিসফিস করে বলল, বউ আর একটু কাছে আসো, কতদিন তোমাকে একটু আদর করি না। বরের আদর না পেয়ে তোমার স্কিন কেমন নির্জীব হয়ে গিয়েছে। আসো, আদর দিয়ে স্কিন একদম প্রাণবন্ত করে দেই। সারা ফিংচি কেটে বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না, অসভ্য লোক কোথাকার। তুমি আমাকে অসভ্য বললে। সম্মানটা কি বেশি দিয়ে ফেললাম? আরো কিছু বলবো? না থাক, অসভ্য বললেই যখন, তখন না হয় একটু অসভ্যতামি করি।
আবির্ভাব ঝুঁকে সারার শরীরের উপর নিজের শরীরটাই তুলে দিল, চুলে হাত বুলিয়ে দিয়ে কামড়ে ধরল অধৈর্যরা। সারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে হতাশ। আবির্ভাব নিজ কাজে ব্যস্ত। সারা এখন আর নড়াচড়া করছে না, রেসপন্স করা শুরু করেছে। আবির্ভাব মৃদু হাসল, মিশে গেল দুজন একে অপরের গভীর ভালোবাসা। এই কয়েকটা দিনের সকল রাগ অভিমান আবির্ভাবের ছোঁয়ায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বইয়ের আলো ফুটেছে, ময়ূর ডাকা আর পাখির কিচিরমিচির শব্দে সারার ঘুম ভাঙলো। আবির্ভাব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ঘুমিয়ে আছে সে। সারার অনুভূতিটা দারুণ। সকালটা আজ স্বপ্নের মতন। গ্রামের মোরগের ডাকে সকালটা শুরু হবে তার, এটা ছিল বহুদিনের স্বপ্ন। আবির্ভাব ঘুমাচ্ছে বেশ আরাম করে। সারার এই আরামটা সহ্যই হলো না। মাথায় খেলল দুষ্ট বুদ্ধি। পাশে টেবিলের উপর রাখা ঠান্ডা পানির গ্লাসটা হাত টান করে তুলে নিল, ঠান্ডা পানি ছুড়ে দিল আবির্ভাবের মুখে। আবির্ভাব চোখ মুখ কুচকে নড়ে উঠল। সারা এবার বেশ খানিকটা পানি ছুঁড়ে মারল মুখে। আচমকা ঠান্ডা অনুভব হতে আবির্ভাব থরফরিয়ে উঠে বসল। সারা খিলখিল করে হাসছে, দম ফাটা হাসি। আবির্ভাবের এমন করুণ অবস্থায় তার বেশ মজা লাগছে। আবির্ভাব আটকে আছে স্যার হাসিতে। সকল বিরক্তি কাটাতে এই হাসিটাই যেন যথেষ্ট। স্যার এমন প্রাণবন্ত হাসি যেন আজই প্রথম দেখলো। বিড়বিড় করে বলল, ওভাবে হেসো না বউ, আমি যে খুন হয়ে যাচ্ছি ওই হাসিতে। স্যার আর হাসি থামালো। আবির্ভাবের হাত চেপে ধরে বলল, চলুন। কোথায়? এত ভোরে কোথায় যাব? গ্রামে ঘুরবো। শীতের দিনে কুয়াশার মধ্যে গ্রামের রাস্তায় হাঁটার কত দিনের স্বপ্ন আমার। প্লিজ চলুন না। একটু পরে যাই, আর একটু ঘুমিয়ে নেই। তাহলে রোদ উঠে যাবে, কুয়াশা পাবো নাকি তখন। উঠুন বলছি। আবির্ভাব উঠে বসলো। দুজনেই ঝুঁকলো ওয়াশরুমে। ওয়াশরুমে গিজারের ব্যবস্থা নেই, একদম ঠান্ডা পানি। সারা ঠোঁট উঠালো। আবির্ভাবের দিকে করার চাহনি। এত ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত অক্কাই পাবে সে। আবির্ভাবের মুখে কোনো কথা নেই। গ্রামে গিজারের ব্যবস্থা থাকবে না, এটাই স্বাভাবিক। তবে সেটা তার মাথায় ছিল না। মৃদু স্বরে বলল, তুমি ওয়েট করো, আমি গরম পানির ব্যবস্থা করছি। কিভাবে? রান্নাঘর থেকে পানি গরম করে আনছি। একদম না, কেউ দেখে ফেললে কিভাবে? আরে এত সকালে কেউ ঘুম থেকে উঠেছে নাকি? তুমি ওয়েট করো, আমি যাবো আর আসবো। আবির্ভাব পা চিপে চিপে রান্নাঘরে ঢুকলো। গ্যাসের চুলার পাশে মাটির চুলার ব্যবস্থা আছে। দেখে বোঝা যাচ্ছে রাতের রান্নাটা মাটির চুলায় করা হয়েছে। দগদগে ছাই, চুলার উপর বড় পাতিল বসানো। আবির্ভাব চোখে পড়লো পাতিলের মধ্যে, বড় সাইজের পাতিলের মধ্যে পানি ভরা। পানি ফুটছে। রাতে হয়তো পাতিলে পানি দিয়ে রেখেছিল কেউ। আবির্ভাব হাফ ছেড়ে বাজলো। পাতিলে হাত রাখতে ছ্যাঁকা খেলো। একদম আগুনের মতো গরম হয়ে আছে। আগুন মুখে ঢুকিয়ে চারপাশে চোখ বোলালো। গ্যাসের ওপর রাখা সুতি কাপড় ছেঁড়া, সেটা সাজে বালতিতে পানি ঠেলে দিল। পা চিপে চিপে ওয়াশরুমে ঢুকলো। সারা ওয়াশরুমে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আবির্ভাব ঢুকলো বালতি হাতে। বালতির পানি দিয়ে ধোয়া উঠছে। সারা উত্তেজিত কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি গরম পানি পেলেন কোথায়? হুস, আস্তে কথা বলো। কেউ চুলায় পানি গরম করে রেখেছিল, আমি নিয়ে আসলাম। শেষমেশ গরম পানি চুরি করলেন? কি আর করার, আকাম যখন করেছি, বউয়ের জন্য না হয় একটু গরম পানি চুরি করলাম। সারা ফিক করে হেসে উঠল। আবির্ভাব গো বেচারা মুখ করে তাকালো। নাও এবার গোসল করে নাও। একসাথে গোসল সারলো দুজনে। জামা কাপড় পাল্টে বের হলো গ্রামের শীতের সকাল উপভোগ করতে। কুয়াশায় ঘেরা চারিপাশ, গ্রামের মেঠো রাস্তা। দুজনেই এক চাদরে নিজেদের পেঁচিয়ে প্রকৃতি অপরূপ দৃশ্য উপভোগ করছে। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা এই ভোরে ছুটছে মক্তবে কোরআন শিক্ষা নিতে। চাষিরা কাস্তে হাটে ছুটছে মাঠে। খেজুর গাছের তলায় আস্তে সারা চেঁচিয়ে উঠল, আঙুল তুলে বলল, খেজুরের রস খাবো। তো সকালে রস খেলে ঠান্ডা লাগবে বউ, একটু পরে খেও। না, আমি এক্ষুনি খাবো, এনে দিন না। আবির্ভাব ফিরফির করল। মোল্লার দৌড় মসজিদ অবধি, গরম পানি চুরি করা অবধি ঠিক আছে, গাছে উঠে খেজুরের রস পাড়া অসম্ভব। কোশমিন কালেও আমার জানা নেই গাছে উঠে কিভাবে। কি হলো, কি বিড়বিড় করছেন? আমি কিন্তু রস না খেয়ে কোথাও যাব না। আবির্ভাব পড়লো মহা মুসিবতে। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। রস পারবে কি করে? সারার দিকে তাকিয়ে বলল, তুমি দাঁড়াও, আমি দেখি কাউকে পাই কিনা। না, আমিও যাব আপনার সাথে। ওকে, এসো। কিছুটা হাঁটার পরে কোমরে হাড়ি গোজা একজন মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল। কোমরে পাটের বস্তা, উপরে দড়ি বেঁধে তার উপর হাড়ি ঝুলিয়ে এঁকে বেঁকে এদিকটা আসছে। আবির্ভাব মৃদু কঞ্চে জাগলো লোকটাকে। লোকটা দাঁত খিরিয়ে বলল,
রস খাইবেন সাহেব? আবির্ভাব চমকালো। আপনি জানলেন কিভাবে? আমি তো গাচ্ছি, এই সকাল সকাল শহরে মানুষ আসে রস খাওয়ার জন্য। আপনাকে দেখি বুঝছি আপনি রস খাওয়ার জন্য এসেছেন। আচ্ছা তাহলে এসো, রস পেড়ে দাও। গাছেই মুহূর্তে গাছে উঠে খেজুরের লাল টলটলে রস পেড়ে আবির্ভাব হাতে দিল। সাহেব দাঁড়ান, আমি গ্লাস আর চাটনি দিচ্ছি, ছেঁকে খান। আবির্ভাব গ্লাস ছাঁকনি নিয়ে এক গ্লাস রস সারার দিকে এগিয়ে দিল। সারা পুরো গ্লাস রস ঠক ঠক করে খেয়ে ফেলল চোখ মুখে তৃপ্তি। আরেক গ্লাস খাবে? সারা চোখ মুখ চকচকে হয়ে উঠল, মাথা দুলিয়ে বলল,